ইরানের হামলার দাবি, কুয়েত ও বাহরাইনে চরম সতর্কতা। জাপানে পাকিস্তানি মসজিদ ঘিরে বিতর্ক, অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগ। খামেনির জানাজা ঘিরে ইরানে ব্যাপক প্রস্তুতি, তেহরানে কোটি মানুষের সমাগমের প্রত্যাশা। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান। হামাস নেতাদের সঙ্গে তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক, আলোচনায় গাজা যুদ্ধবিরতি। সবাইকে আমন্ত্রণ। নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব থেকে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিকিতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ সংখ্যা কাটছেই না। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। তেহরান বলছে সাম্প্রতিক মার্কিন হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে। এদিকে কুয়েত ও বাহরাইনে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। প্রতিদিনই মধ্যপ্রাচ্যে বাড়ছে একের পর এক হামলা, কোনোভাবেই কাটছে না যুদ্ধ শঙ্কা। এরই মধ্যে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তেহরানের ভাষ্য, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির সশস্ত্র বাহিনী উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর এবং একটি মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের একটি যোগাযোগ কেন্দ্র ও একটি তেলবাহী জাহাজে হামলা করেছিল। এর প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, ভোর রাতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তা প্রতিরক্ষা ব্যবস্থার সফল অভিযানের ফল বলে দাবি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতির অবনতি হওয়ায় নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে কুয়েত। সামরিক বাহিনী জনগণকে আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষ, ক্ষেপণাস্ত্রের অংশ বা অজ্ঞাত কোনো বস্তু স্পর্শ না করার আহ্বান জানিয়েছে। সন্দেহজনক কিছু দেখলে জরুরি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেন। তবে ইরানের হামলা সফল হয়েছে এমন দাবি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক বাহিনী। সেন্টকম জানিয়েছে, ইরানের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি প্রতিহত করা হয়েছে এবং তেহরানের দাবির সঙ্গে বাস্তবতার মিল নেই। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। জাপানের কাওয়াগুয়ে শহরে পাকিস্তানি সম্প্রদায়ের নির্মিত একটি মসজিদকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। স্থানীয় কর্তৃপক্ষের অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ভবনটি নির্মাণ করা হয়েছে। এ কারণে মসজিদটি অপসারণ বা ভেঙে ফেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। এদিকে প্রকল্পটির সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে পাকিস্তান দূতাবাস। জাপানে পাকিস্তানি সম্প্রদায়ের একটি নির্মিত মসজিদকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্মাণের অভিযোগ উঠায় ভবনটি ভেঙে ফেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে জাপানের কাওয়াগুয়ে শহরে। চলতি বছরের এপ্রিলে উদ্বোধন করা হয় মসজিদটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আব্দুল হামিদ। তবে পরে প্রকাশ্যে আসে, মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেওয়া হয়নি। কাওয়াগুয়ে সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটি এমন একটি নগর উন্নয়ন নিয়ন্ত্রণ এলাকায় নির্মিত হয়েছে যেখানে বিশেষ অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে স্থানীয় কিছু বাসিন্দা মসজিদটি অপসারণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, নির্মাণের আগে আশেপাশের মানুষকে যথাযথভাবে জানানো হয়নি এবং স্থানীয় মতামতও নেওয়া হয়নি। জাপানে নতুন কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়।
বিতর্কের মুখে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে টোকিওতে অবস্থিত পাকিস্তান দূতাবাস। একাধিক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, জাপানের আইন লঙ্ঘন করে পরিচালিত কোনো প্রকল্পের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি জাপানে বসবাসরত পাকিস্তানিদের স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে। দূতাবাসের দাবি, রাষ্ট্রদূতকে জানানো হয়েছিল যে মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় সব অনুমোদন নেওয়া হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই তিনি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ঘিরে দেশ জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। তেহরান, কোম ও মাশহাদে অনুষ্ঠিত হবে শোক ও বিদায় অনুষ্ঠান। কর্তৃপক্ষ বলছে, রাজধানীতে কোটি মানুষের সমাগম হতে পারে। আর খামেনিকে মাশহাদের ইমাম রেজা আলাইসাল্লামের মাজার প্রাঙ্গণে দাফনের পরিকল্পনা করা হয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে ঘিরে দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, তেহরান, কোম ও মাশহাদে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং রাজধানী তেহরানে 1.5 থেকে 2 কোটি মানুষের অংশগ্রহণের সম্ভাবনা ঘিরে পরিকল্পনা করা হচ্ছে। তেহরানের সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক উপমেয়র মোহাম্মদ আমিন তাওয়াক্কুলি জাদেহ জানান, খামেনির ব্যক্তিগত ইচ্ছা এবং তার ঘনিষ্ঠদের পরামর্শ অনুযায়ী তাকে উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের পবিত্র ইমাম রেজা আলাইসাল্লাম মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী 3 দিনব্যাপী শোক ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তেহরানে প্রধান জানাজার মিছিল অন্তত 24 ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের বিভিন্ন প্রদেশে স্মরণসভা ও বিশেষ দোয়া মাহফিল আয়োজনের অনুরোধ ক্রমাগত আসছে। ইরানি কর্মকর্তারা আশা করছেন, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ এবং কাশ্মীর সহ প্রতিবেশী অঞ্চলগুলো থেকে বিপুল সংখ্যক শোকাহত মানুষ মাশহাদে সমবেত হবেন। তাদের দাবি, এটি ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জানাজাগুলোর একটি হতে পারে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও সরকারি কর্মকর্তা সহ 3 শতাধিক ব্যক্তি নিহত হন বলে দাবি করা হয়। ওই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। যদিও পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হয়, তবুও এখনও স্থায়ী রাজনৈতিক সমাধান অধরাই রয়ে গেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এসেছে বড় কূটনৈতিক সাফল্য। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ডক্টর খলিলুর রহমান। গোপন ব্যালটে তিনি 99 ভোট পেয়ে জয়ী হন। প্রায় 4 দশক পর এই গুরুত্বপূর্ণ পদে বিজয় অর্জন করল বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য এসেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের UNGA 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের ভোটাভুটিতে তিনি 190টি ভোটের মধ্যে 99টি ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস কাকোরিস, যিনি পেয়েছেন 91টি ভোট। প্রায় 4 দশক পর এই গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় অর্জন করল বাংলাদেশ। এর আগে 1986-87 সালে জাতিসংঘের 41তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী। সভাপতি হিসেবে ডক্টর খলিলুর রহমান আগামী 1 বছরের জন্য সাধারণ পরিষদের অধিবেশন পরিচালনা, আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার সমন্বয় এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্যমত্য গঠনের দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর দেওয়া বক্তব্যে তিনি এ বিজয়কে বাংলাদেশের বিজয় হিসেবে উল্লেখ করেন এবং সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দায়িত্ব পালনকালে জাতিসংঘের মূল লক্ষ্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদারে বিশেষ গুরুত্ব দেবেন।
একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় অবদানকারী দেশ হিসেবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্লেষকদের মতে এই নির্বাচন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। সাবা খান, নাগরিক প্রতিদিন। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হামাসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। আশকারে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হয়। এদিকে দ্বিতীয় ধাপের আলোচনায় অংশ নিতে হামাসের প্রতিনিধি দল মিশরে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন। গাজা যুদ্ধের শুরু থেকেই তুরস্কের বিরুদ্ধে হামাসকে সহযোগিতার অভিযোগ করে আসছিল ইসরায়েল। যদিও আঙ্কারার পক্ষ থেকে ইসরায়েলি দখলদারত্বের তীব্র নিন্দা জানানো হলেও এমন অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে। তবে সামরিক সহযোগিতা না থাকলেও যুদ্ধের শুরু থেকেই হামাসকে কূটনৈতিকভাবে সহযোগিতা করতে দেখা গেছে তুরস্কের পক্ষ থেকে। সবশেষ তুরস্কের রাজধানী আঙ্কারায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন তুর্কি গোয়েন্দা প্রধান। তুর্কি সংবাদ মাধ্যম ডেইলি সাবাহ এর প্রতিবেদনে বলা হয়, তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটির প্রধান ইব্রাহিম কালিন আঙ্কারায় হামাসের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মূলত গাজা যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ এবং স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হামাসের সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ দারউইশ এবং দলটির রাজনৈতিক ব্যুরোর সদস্যরা। অন্যদিকে গাজা যুদ্ধবিরতি এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল বুধবার মিশরে মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। সেখানে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করা হবে, যাতে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনীর পর্যায়ক্রমিক প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে। যদিও উপত্যকাটিতে ইসরায়েলি সেনাবাহিনী গত বছরের অক্টোবরের পর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি প্রতিনিয়তই লঙ্ঘন করছে। নাম প্রকাশ না করার শর্তে একজন হামাস কর্মকর্তা জানান, মিশর হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে বুধবার মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছে, যার মধ্যে কাতারি এবং তুর্কি কর্মকর্তারাও থাকবেন। তিনি জানেন, হামাস বিশ্বাস করে যদি ইসরায়েল নতুন কোনো বাধা তৈরি না করে এবং একটি সমাধানে পৌঁছানোর জন্য ইচ্ছা করে, তবে একটি অগ্রগতি এবং উন্নতি সম্ভব। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।